সুকন্যা, একটা কথা তুমি বললে যে ছোটবেলা থেকে তুমি আবৃত্তি এবং অন্যান্য গান শিখেছো। কত বছর বয়স তুমি যখন গান শেখা শুরু করলে? গান শিখতে শুরু করেছিলাম ওই 5 বছর ধরা কার যেতে কাছে? পারে। আমি গান শিখেছিলাম এখানে ক্লাসিক্যাল শ্রদ্ধেয়া তপতি বাগের কাছে, এবং তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম শ্রদ্ধেয়া মধুমিতা জটরাজের কাছে। আচ্ছা, ওটা কমপ্লিট করেছিলে? হ্যাঁ, গানটা তখন আমি খুব রেগুলার করতাম। আচ্ছা। গানটা কমপ্লিট করেছিলাম, ক্লাসিক্যালটাও 6th ইয়ার পর্যন্ত করেছি, আর রবীন্দ্রসঙ্গীতটা 4th 5th ইয়ার অবধি করেছিলাম। আবৃত্তির এখানে একটা গল্প আছে। আমি কিন্তু জলপাইগুড়িতে সেই সময় আবৃত্তি মানে যে সেরকম প্রথাগত ভাবে যে শেখা, সেটা অনেকটা পরে এসেছে। মানে কি হতো ব্যাপারটা, আমি বাড়িতে পড়ছি একটা আবৃত্তি নিজের থেকেই, মানে এই আগ্রহগুলো এই ভালোবাসাগুলো নিজের থেকেই ছিল, সঞ্চয়িত ছিল বাড়িতে। বাবা বইমেলা থেকে বা মা বইমেলা থেকে গেলে নানান রকম কবিতার বই, গল্পের বই কিনে দিত। আমি কি করতাম, সেগুলো অবসর সময় বসে বসে, তখন তো এত ইন্টারনেট মোবাইল ছিল না, আমি না শুনতাম। এই যে তুমি প্রথমে একটা প্রশ্ন করেছিলে মধুমন্তী মিত্রের কথা, আমি বাবা তখন খুব দূরদর্শন দেখতো, আমার বাবা জেঠু পিসিরা আমাকে, বাবা যে কোনো একটা দূরদর্শনের অনুষ্ঠান হতো বা বেতারে হচ্ছে, বাবা না আমাকে ডেকে শোনাতো যে মাম তুই এই অনুষ্ঠানটা শুনতো। আমার মানে খুব ভালো লাগতো শুনতে, আমি বসে বসে শুনতাম, মানে শুনতে 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 খুব ভালো লাগা তৈরি হলো। কোথাও গিয়ে আমার একটা মনে হলো, আচ্ছা আমি কি এরকম করে বলতে পারবো, নিজের একটা ইচ্ছে হলো। তারপরে কি করতাম, অবসর সময় এসে হয়তো ঘরে একা আমি একটা কিছু পড়তাম, নিজের মতো করেই পড়ছি। মানে সেই জিনিসগুলো ছোট থেকে আমার মধ্যে একটা ভালো লাগা দিয়েছিল আর কি। নিজে নিজে পড়তাম, উচ্চারণ করে করে পড়তাম। এবং আরো একটা মজার কথা বলি, মানে তখনও তুমি প্রথাগত ভাবে আবৃত্তি শেখোনি? না, তখনো পর্যন্ত আমি শুরু করিনি। হ্যাঁ, এবার এরকম ভাবে পড়ছি। এবার একটা মাঝখানে অন্য কথা বলি, এবার ধরো একটা পড়ার কোনো আমি বিষয় পড়ছি, আমার এখনো মনে পড়ে, আমার দিদির সাথে এটা নিয়ে হাসাহাসি হয়। আমি লাইফ সায়েন্সে ধরো কোষ চ্যাপ্টারটা পড়ছি, এবার আমি এত জোরে তখন পড়ছি, কোষ কোষ 2 প্রকার, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, মানে একদম স্পষ্ট উচ্চারণ করে কেটে কেটে তার সংজ্ঞা বৈশিষ্ট্য। দিদিভাই বলছে তুই পড়ছিস না অন্য কাউকে শোনাচ্ছিস, আসতে পড়। তখন না আমি এভাবেই পড়বো, মানে ওই যে নিজেই উচ্চারণগুলো করতে, নিজেই উচ্চারণগুলো করতাম। এবং দিদিভাই বলতো তুই নিজে পড়ছিস না পাড়ার লোককে শোনাচ্ছিস, আসতে পড়, এবং হচ্ছে তোর এত স্পষ্ট উচ্চারণ করতে হবে না, তুই কিন্তু মনে রাখতে পারবি না। এভাবে মাঝে মাঝে ইয়ার্কি মারতো। বললাম না, তুই আমাকে জিজ্ঞাসা কর, আমি এক্ষুনি উত্তরটা বলে দিচ্ছি। তখন ধরো কোষ কোন ক্লাসে পড়ছি, 8, 9 8-এ পড়েছি, হ্যাঁ সেই সময়টা। এবারে কি হতো, এই গেল একটা মজার ব্যাপার, মানে উচ্চারণ করে পড়া, সরব পাঠ করা, এক জিনিসকে কত স্টাইলে পড়া যায়, সেই বোধগুলো তৈরি হয়েছিল কেন জানি না। আর বাবা শোনাতো আর কি টিভিতে, মাম এটা শোন, রেডিওতে দেখ কি সুন্দর করে বলছেন, তুই একটু শোনতো এটা। আমি না চুপচাপ বাবা যখন বলতেন আমি এগুলো শুনতাম। এবার ধরো একটা কম্পিটিশন আছে, এবার আমি একটা আবৃত্তি তুলেছি, কবিতা তুলেছি, প্রথমে মাকে শোনালাম, বাবাকে শোনালাম, তারপরে ছন্দ টন্দ সব নিজে নিজে করতে। না, ছন্দের ব্যাপারটা বলি, মানে মোটামুটি বলাটা, এক্সপ্রেশন, অভিব্যক্তি। এবার সে সময় শ্রদ্ধেয় সমর চৌধুরী মহাশয় জলপাইগুড়ির একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, এবং বেতার নাটকগুলো উনি প্রযোজনা করতেন, ওনার সঙ্গে বাবার খুব ভালো রিলেশন ছিল আর কি। তো বাবা তখন আমাকে ফাইনাল আর কি শোনানোর জন্য ওই জেঠুর কাছে নিয়ে যেতেন। জেঠুর কাছে আমি এটা কোনো কম্পিটিশনের আগে ধরো 1-2 দিন গিয়ে আমি দেখাতাম, জেঠু আমি এভাবে নিজে তৈরি করেছি, আমি কি ঠিক আছি, কোথায় আমাকে ঠিক করতে হবে জেঠু। তো উনি সেভাবে আমাকে তখন কারেকশন করে এখানে থামতে হবে। মানে আমি কিন্তু কোনো ইনস্টিটিউশনে গিয়ে প্রথাগত ভাবে শেখা, এটা প্রথম পর্যায়ে জেঠু তৈরি করে দিতেন। তারপরে আমাকে বলে দিতেন এই জায়গাটা এভাবে বল। তারপর তুমি প্রফেশনালি শিখতে গেলে কখন? প্রফেশনালি যখন আমি এভাবে আমার চললো মোটামুটি ওই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ওই টাইমটা পর্যন্ত। তখন তুমি আবৃত্তি শেখা শুরু করো? না, তখনই সেভাবে শুরু করিনি। উনার জেঠু যথেষ্ট অভিজ্ঞ ছিলেন, উনি আমাকে দেখিয়ে দিতেন, এগুলো করতাম। তারপরে যখন আমি কলকাতায় গেলাম, কলকাতায় গিয়ে আমি হচ্ছে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের যে ইনস্টিটিউশন আছে কলকাতায়, ওনার ইনস্টিটিউশনে ভর্তি হই। ওখানেও আমাদের একটা অডিশন দিতে হয়েছিল, বলতে হয়েছিল, 3-4 জন কবির কবিতা বলেছিলাম। তো সেখানেও সিলেক্ট হয়েছিলাম, মানে শিক্ষার্থী হিসেবে। তারপরে ওখান থেকে ব্রততী বন্দ্যোপাধ্যায় নিজেও শেখাতেন কখনো কখনো, আবার কখনো কখনো হচ্ছে স্টুডেন্টসরাও শেখাতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কলকাতায়। আর তার আগে জলপাইগুড়িতে তো আমি তোমাকে গল্পটা বললামই, নিজের থেকে একটা কোনো গল্প বা কবিতাকে কত রকম ভাবে পড়া যায়, কিরকম ভাবে বললে সেই শব্দটা শুনতে ভালো লাগে। আমি কি করতাম আরেকটা বিষয় বলি, আমি না কিছু একটা পড়ে নিজেকে একটু লেখার চেষ্টা করতাম, মানে ভাবার্থটা বুঝে নিয়ে লেখার। এরকমও মনে পড়ে বাবাকে সেটা বলতাম, বাবা আমি এটা
কবিতা হয়তো সারাংশ টাইপের হ্যাঁ লিখতাম, করতে করতে না আমার ভোকাবুলারি বা শব্দ ভান্ডার যেটা সেটা হয়তো কোথাও গিয়ে একটুখানি স্ট্রং হয়েছিল, যেটা হয়তো আমাকে এখন সঞ্চালনাতে সাহায্য করছে। এই হলো মোটামুটি গল্প। তোমার গল্প শুনে একটা কথা যা রিয়েলাইজ করলাম, বুঝলাম যে এই যে প্রতিভাগুলো থাকে, তোমার একটা প্রতিভা বা যাদের প্রতিভা, তাদের নিজেদের মধ্যে না একটা কামড়, একটা একাগ্রতা, নিজের শেখার ইচ্ছা দরকার। শুধু প্যারেন্টস এর সাপোর্ট বা টিচার্স এর সাপোর্ট তো আছেই, সেটা অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের মধ্যে যদি সেই একাগ্রতা না থাকে, শেখার ইচ্ছা না থাকে, তাহলে পরে কোনো স্টুডেন্টস বা কেউই সেই লেভেল অব্দি পৌঁছতে পারে না। আলটিমেটলি এটা রিয়েলাইজ করলাম তোমার কথা শোনার পর, কারণ ছোটবেলা থেকে যেভাবে তুমি বললে আস্তে আস্তে করে করে ধাপে ধাপে শিখেছো, ধাপে 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 এগিয়েছো। এবং যার আরেকটা মাঝখানে জুড়ে দিই, এবং যার যেটা আমি খুব শুনতে ভালোবাসতাম, মানে নিজেরটা বলা হয়ে গেল সেই ছোটবেলা থেকে, মা আমি ওই কবিতাটা আমাদের সমসাময়িক তখন দৃশিতা আবৃত্তি করছে, আরো বিভিন্ন রকম সবাই আবৃত্তি করছে। হ্যাঁ, আকাশ কাকুর কাছেও যেত, আমিও আকাশ কাকুর কাছে কোনো কম্পিটিশনের পরে কাকু আমি এভাবে তুলেছি, আমি আকাশ কাকুর কাছে সেভাবে মানে শিখিনি, মানে টুকটাক হ্যাঁ এমনি যেতাম। তো আকাশ কাকুকে শোনাতাম। তবে সুজাত স্যার ছিলেন, উনি আমার অনেক আবৃত্তির কম্পিটিশনে জাজমেন্ট করেছেন। বললাম না, মানে ওই সময়টা আমাদের একটা মানে গোল্ডেন পিরিয়ড আর কি, মানে আমাদের আনন্দ, পড়াশোনা সমস্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে একটা অনুষ্ঠান, একটা কম্পিটিশন, যেতে হবে, প্রাইজ, এগুলো নিয়ে বাবা মার কোনোদিনই কোনো ইচ্ছে না, হলে হলো, না হলে না হলো। আর বাবা মার সাপোর্ট মারাত্মক ছিল। আমার মা মানে বিভৎসভাবে এই সমস্ত পেছনে লেগেছিল আর কি। পড়াশোনা হয়ে গেল, মাম আজকে এটা কর তুই, আমি করে নিতাম, মানে আমি খুব এগুলোর ব্যাপারে বাধ্য ছিলাম, মানে যেহেতু ভালোবাসতাম, হ্যাঁ সেই কারণে কি হতো, মানে বাধ্যতাটা অটোমেটিক্যালি চলে এসেছিল, মানে খুব একটা আমাকে। গানটা তাহলে পরবর্তীকালে চর্চায় রাখছো? না দাদা, গানটা এখন আর সেইভাবে চর্চায় রাখতে পারছি না। কেন? গানটার ব্যস্ততা নাকি বলতে পারো, ব্যস্ততা, ওই গুনগুন করে গাই স্কুলে, হারমোনিয়াম নিয়ে বসা আসলে হচ্ছে না। হারমোনিয়াম নিয়ে বসা যেটা একটা সময় ছিল, সেটা কোথাও গিয়ে কেটে গেছে। হারমোনিয়াম নিয়ে মাঝে মাঝে ইচ্ছা হলো, মন খারাপ লাগছে, একটু গান করি, কিন্তু মানে সেই যে চর্চা, রেওয়াজ করা, সেটা এখন আর হয় না। এখন টোটালটাই আমি বাচিকে চলে গেছি। আচ্ছা, মানে গানের ব্যাপারটা আর রাখছো না এখানটাতে? না, আবৃত্তিতে করো? আবৃত্তি করি। এখানে প্রসঙ্গ বলি যে তুমি এই সমস্ত কিছু বাদ দিয়েও একটা আবৃত্তি স্কুল চালাচ্ছ। হ্যাঁ, সেটা কোথায় করো? সেটা আমি করি আমার পান্ডাপাড়ার বাড়িতে। ওই বাড়িতে বাবার বাড়িতে? হ্যাঁ, ওখানে। স্কুলের নাম কথাবিতান, জলপাইগুড়ি। হ্যাঁ। এটা কত সালে তুমি এটাকে প্রতিষ্ঠা করেছো বা চালু করলে? এটাকে আমি চালু করেছি এই ধরো 2020, যে সময়টা আমাদের কোভিড এলো, হ্যাঁ সেই সময় থেকে অনলাইন ক্লাস থেকে আমি শুরু করেছিলাম। অনেকেই আমাকে বলেছিল যে তুমি তো শেখাতে পারো, বা একটা এই সময় সবাই বাচ্চারা মানে বসে আছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, এরকম একটা তো ভালো প্রস্তাব। সেই জুমে তখন করাতাম। সে সময় তো আমি কলকাতায় ছিলাম, কলকাতারও কিছু আমি যেখানে থাকতাম আশপাশের বিভিন্ন বাচ্চা কাচ্চা যারা ছিল, তারা এগুলোকে ভালোবাসতো, তারা আমার কাছে বললো যে শিখবো। আমি তখন মানে এমনি ভালোবেসে হয়তো একদিন একটা সন্ধে করলাম, আবার আরেকদিন ইচ্ছে হলো করলাম, এই করতে 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 আস্তে আস্তে। এখন এই স্কুলে কতজন মোটামুটি স্টুডেন্ট তোমার আছে? আছে মোটামুটি 10-11 জন। কন্টিনিউ করছে। ছোটরা করছে না, বড়রা? ছোটরাই করছে, হ্যাঁ। আর বড়রা বলতে খুব বড় নেই, ওই ধরো 5, 6, 7 এইরকম এজের অব্দি আছে, মানে যারা ভালোবাসছে কবিতাটাকে বা আবৃত্তির এই শিল্পটাকে, যারা বলে, তারা আমার কাছে আসে। ওদেরকে করালে আমি নিজেও প্র্যাকটিসের মধ্যে থাকি, আমার মানে ওদের সঙ্গটা খুব ভালো লাগে, ওদের যে আত্মিকতাটা আমার সাথে, সেটা ওরা ভীষণ আঁকড়ে ধরে, ভীষণ ভালোবাসে আমাকে। এই যে একটা বন্ডিং হয়ে গেল, সেই থেকে কথাবিধান চলছে। এই মুহূর্তে তুমি আছো সারদা শিশুতে অ্যাজ এ টিচার? হ্যাঁ, সারদা শিশু। আচ্ছা, এবার আরেকটা কথা, তুমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ওখানে কত বছর শিখলে? শিখেছি মোটামুটি ওখানে 3-4 বছর শিখেছি। আচ্ছা, শিখেছি। কি মনে হলো ওখান থেকে, মানে কিছু পেলে? মানে অবশ্যই পেলাম। আচ্ছা, পেয়েছি তো অবশ্যই। অনেক রকম কবির কবিতা শেখার সুযোগ হয়েছিল সেই সময়টায়। তারপর দিদি যখন ক্লাস নিতেন, একটা বিভিন্ন আবৃত্তি করার আলাদা ভঙ্গিমা, একটা আলাদা নিজস্বতা, স্টাইল আছে। এই বিষয়ে উনি কি বলেন? ধরো তোমার একটা আঙ্গিক, বা অমুকের একটা আঙ্গিক, ওর একটা আঙ্গিক, এই নাকি ওনাকেই ফলো করছো? না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওরকম ভাবে ওনাকে যে ফলো করছি তা নয়, মানে আমি আমার মতো, আমার ভাবটা বুঝে, কবিতার ভাবটাকে বুঝে নিজের মতো বলার চেষ্টা করছি। একদম ওনাকে যে কপি করা বা কাউকে পুরোপুরি কপি করা,
এটাতে আমি খুব একটা পক্ষপাতী না। নিজস্বতাকে বজায় রেখে তুমি শিল্পটাকে বোঝো, তুমি তার গ্রামারটা বোঝো, তার ভাবার্থটা বুঝে আবৃত্তি কি, মানে যেই কবিতাটা কবি লিখে যান সেটাকে আমি যখন দর্শকদের সামনে তুলে ধরছি, আমাকে সবার আগে ভাবটা বুঝতে হবে কি কবি বোঝাতে চেয়েছে, সেটাকেই আমি তুলে ধরি। তারপর কণ্ঠ, মডুলেশন, স্বর এগুলো তো রয়েছে, এইভাবেই করছি। কিন্তু দিদিকে যে একদম কপি করে বলা ওরকম আমি অন্তত করি না। তবে ওনাকে সবসময় মানে দেখি, ওনার সমস্ত কাজ এখন যোগাযোগ আছে টুকটাক। হ্যাঁ, টুকটাক যোগাযোগ আছে। কিছুদিন আগে জলপাইগুড়িতে উনি একটা ওয়ার্কশপও করিয়েছিলেন, কিছুদিন আগে বলবো না, ওই এক বছর আগে। সেখানে আমি 2 দিনের ওয়ার্কশপ করেছি দিদির কাছে। আমার এখানে ছবিটাও কোথায় পরিচয় দিয়েছিল তখন। হ্যাঁ, এই যে দিদির থেকে সার্টিফিকেট নেওয়ার। হ্যাঁ, পরিচয় দিয়েছিলাম, চিনতেও পেরেছিলেন। আমি কলকাতায় কবির রোড শাখায় ক্লাসটা করতাম আর কি। তারপরে হয়তো যদি কন্টিনিউ আমি থাকতে পারতাম কলকাতাতে, তাহলে হয়তো আমি আরো কিছুদিন শিখতাম বা আরো, কিন্তু সেটা তো আমার হয়ে ওঠেনি। সে কারণে এখন এইভাবেই চলছে আর কি।